আবু সাইদের রংপুরের বাড়িতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আছেন দুই ছাত্র উপদেষ্টাও। ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে ফিরছে রাজধানী সহ সারা দেশের থানাগুলো। এখনো কাটেনি সংখ্যা সহায়তায় সেনা ও বিজিবি। চাঁপাইনবাবগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার অভিযুক্তের, কঠোর ব্যবস্থার আশ্বাস। ব্রাজিলের সাও পাওলোতে বিধ্বস্ত যাত্রীবাহী বিমানের সব আরোহীর মৃত্যু, প্রেসিডেন্টের শোক, মরদেহের অপেক্ষায় স্বজনরা। এবং ফ্রান্স অলিম্পিকের 13তম দিনটি নিজেদের করে নিল নেদারল্যান্ডস, ক্লাইম্বিং ইভেন্টে স্বর্ণ ইংল্যান্ডের, ভারোত্তোলনে যুক্তরাষ্ট্রের। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। কোটা বিরোধী আন্দোলনে শহীদ আবু সাইদের গ্রামের বাড়ি যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে উপদেষ্টা পরিষদের থাকা দুজন ছাত্র প্রতিনিধিও যাচ্ছেন। সকালে গুলশানের বাসভবন থেকে তেজগাঁওয়ের বিমানবন্দরে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখান থেকে হেলিকপ্টার যোগে রওনা দেবেন রংপুরের উদ্দেশ্যে। রংপুরে সাইদের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি, করবেন কবর জিয়ারত। শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করে রংপুর মেডিকেল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে ডক্টর ইউনূসের। শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠক শেষে এসব কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা। দর্শক, এই মুহূর্তে রংপুরের আবু সাইদের বাড়ির সামনে আছেন সহকর্মী শামিমা আক্তার। আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। শামিমা, রংপুরে সাইদের বাড়ির সামনের পরিবেশ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ লিনিয়া আপনাকে। লিনিয়া, আপনি যেমনটি জানেন যে আমরা এখন আছি রংপুরের বামনপুর এলাকায়। এটি পীরগঞ্জের একটি গ্রাম, যেখানে আপনি জানেন যে কিছুদিন আগে যে শহীদ হয়েছেন কোটা আন্দোলনে, সেই আবু সাইদের বাসায় আছে। আপনি যদি একটু দেখতে চান তাহলে আমরা দেখাতে পারবো যে ঠিক আমাদের হাতে ডান পাশেই কিন্তু আবু সাইদের সমাধি, শহীদ আবু সাইদের সমাধি রয়েছে। এবং আপনি জানেন যে আজকে অর্থাৎ বৃহস্পতিবার রাত যে শপথের পর অন্তর্বর্তী সরকার হয়েছে, সেই অন্তর্বর্তী সরকারের কিন্তু প্রধান উপদেষ্টা অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস আজ সকাল 10:30টায় এখানে হেলিকপ্টার যোগে আসবেন এবং তিনি এখানে এসে মেরিন একাডেমির যে হেলিপ্যাড আছে সেখানে তিনি নামবেন এবং সেখানে তিনি নামার পর সেখান থেকে এটা হাঁটার দূরত্ব এইটুকু জায়গায় তিনি আসবেন এবং প্রথমেই ডক্টর মোহাম্মদ ইউনূস এসে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন এবং তারপর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে যে আধা পাকা একটি বাড়ি আছে, এই বাড়িটি কিন্তু আবু সাইদের গ্রামের বাড়ি অর্থাৎ আবু সাইদের পৈতৃক নিবাস। আপনি জানেন যে শহীদ আবু সাইদ কিন্তু রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন। তিনি এই আন্দোলনের মুখে পুলিশ তাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে। শহীদ আবু সাইদের বাড়িতে কিন্তু এখন মানুষের জনাকীর্ণ একটি পরিবেশ অবস্থান করছে এবং আপনি জানেন যে কিছুক্ষণ পর যেহেতু এখানে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন বলে পুরো এলাকায় কিন্তু দেখা গেছে যে এলাকাবাসী সহ এখানে আবু সাইদের আত্মীয় স্বজন পরিজন কিন্তু ইতিমধ্যেই ভিড় করেছে পুরো বাড়ির এলাকায়। এবং আপনাদেরকে আমি দেখাতে চেষ্টা করছি যে এটি হচ্ছে আবু সাইদের বাড়ি, অর্থাৎ যেই বাড়িতে আবু সাইদ বেড়ে উঠেছিলেন। আপনি জানেন যে আবু সাইদের বাবা মা সহ এখানে কিন্তু থাকছেন এবং আমরা এখন দেখেছি সেখানে যে কোটা আন্দোলনের যে একজন সমন্বয়ক আমি দেখেছি, আন্দোলনের 2-3 জন নেতাও এখানে এসেছেন। আমরা তাদের সাথে কথা বলি যে আমরা একজনকে পেয়েছি, আমরা একজন তার সাথে আক্তার হোসেনের সাথে আমরা একটু কথা বলবো যে আচ্ছা এই জি উনি আমাদেরকে জানাবেন যে আসলে এই যে কোটা বিরোধী আন্দোলনে শহীদ আবু সাইদের রক্তের বিনিময়ে যে নতুন দেশ অর্জিত হয়েছে সেই দেশের বিষয়ে নতুন স্বপ্ন তারা আর কি কি স্বপ্ন দেখতে চাচ্ছেন ভবিষ্যতের জন্য। জি, আপনি একটু আমাদেরকে একটু বলতেন। আমরা এখন আবু সাইদ ভাইয়ের বাসায় এসেছি। তার পরিবারের সবাই অত্যন্ত শোকার্ত অবস্থায় আছেন, আমরা সবাই শোকার্ত। তার শহীদ হওয়া, আরো অনেকের শহীদ হওয়া, আহত হওয়া, পঙ্গু হওয়ার ভিতর দিয়ে আমরা আমাদের এই বিজয়টা পেয়েছি। আমরাই আমাদের বিজয়ের মধ্য দিয়ে যে বৈষম্যহীন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখেছি সেটাকেই আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা ভাইয়ের জন্য দোয়া করি, দেশবাসীর কাছে ভাইয়ের জন্য আমরা দোয়া চাচ্ছি। যে আমরা শুনলাম যে ওনারা এখন আপাতত যেটা বললেন যে আসলে দেশবাসীর কাছে আবু সাইদ শহীদ আবু সাইদের বিষয়ে দোয়া চাচ্ছেন। এখন আমরা তার ভাইয়ের 2টি ভাই পেয়েছি, আবু সাইদের 2 ভাইয়ের সাথে আমরা কথা বলবো। আচ্ছা, আপনারা ভাই হারিয়েছেন, আপনাদের ভাই শহীদ হয়েছে, এই মুহূর্তে আপনারা নতুন বাংলাদেশ হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান?
আমরা যে বৈষম্যর বিরুদ্ধে যে লড়াই করে যে ও জীবন দিছে, আমরা এই বৈষম্য যেন নতুনভাবে তৈরি না হয়। আর এই ন্যায্য অধিকার আদায় করার জন্য এই বাংলাদেশে কোনো ছাত্রকে, কোনো জনতাকে যেন এই নির্মমভাবে অন্যায়ভাবে যেন জীবন দিতে না হয়, এটা আমার প্রত্যাশা। আপনারা শুনলেন যে নতুন বাংলাদেশে যেন কোনো ছাত্র আর জীবন না দেয় এবং যেন কোনো বৈষম্য না থাকে, সেই রকম একটি বৈষম্য বিরোধী বাংলাদেশের যে স্বপ্ন আবু সাঈদ দেখেছিলেন, সেই স্বপ্ন বিনির্মাণের জন্যই কিন্তু এখনকার যে নতুন সরকার, সেই সরকারের কাছে প্রত্যাশা করেছেন আবু সাঈদেরই এক ভাই। আমরা শুনতে চাচ্ছি, আপনি আবু সাঈদের সম্পর্কে একটু বলেন যে আপনারা কেমন দেখেছেন ছোটবেলা থেকে। উনি হচ্ছেন আবু সাঈদের বড় ভাই। আসসালামু আলাইকুম। আমার ছোট ভাই ছিল, খুব ভালো ছিল উনি। তা উনি এভাবে যে মৃত্যুবরণ করবে আমার জানা ছিল না। যাই হোক, আমার ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমার ভাইয়ের যেন সংরক্ষণে আমার ভাইয়ের জানি নামকরণ করা হয়, আর আমার পরিবারের প্রতি জানি সরকারের নেক নজর দিয়ে দেখা হয়, এই আমার প্রত্যাশা। হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পেলেন যে একেবারেই সহজ সরল সেই রংপুরের পীরগঞ্জের যে বামুনপাড়া গ্রাম, সেই গ্রামের কিন্তু অত্যন্ত সহজ সরল একটি পরিবারে জন্মেছে শহীদ আবু সাঈদ। তার বড় ভাই বললেন যে আসলে শহীদ হিসেবে যেন তার নামটি ইতিহাসে লেখা থাকে এবং সেই বিষয়ে যেন পুরো জাতি যেন এক নামে আবু সাঈদকে চিনতে পারে, সেভাবে যেন তাকে তার স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয় এবং বৈষম্য বিরোধী একটি দেশ গঠনের মধ্যে দিয়ে যেন আবু সাঈদের স্বপ্নের বাস্তবায়ন হয়, সেই জিনিসই কিন্তু প্রত্যাশা করেছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই বাড়িটাতে কিন্তু আবু সাঈদ ছোটবেলা থেকে বেড়ে উঠেছেন এবং যেখানে কিছুক্ষণ পরে আসবেন বর্তমানে যে সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান, যিনি নোবেল বিজয়ের মধ্য দিয়ে সারা পৃথিবীতে বাংলাদেশকে পরিচিত করে দিয়েছেন, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুক্ষণ পরে আসবেন। এবং আমরা জেনেছি যে তিনি হেলিকপ্টার যোগে তেজগাঁ বিমানবন্দর থেকে এখানকার যে মেরিন একাডেমির যে হেলিপ্যাডটি আছে সেখানে তিনি নামবেন। তারপর তিনি প্রথমে আসবেন হচ্ছে এই বামুনপাড় গ্রামে, যেখানে শহীদ আবু সাঈদকে দাফন করা হয়েছে, সেই তার সমাধিকে জিয়ারত করবেন এবং তারপরে এই কুড়ে ঘরের যে বাড়িটি রয়েছে সেই বাড়িতে কিন্তু আসবেন। এসে তার পরিবারকে তিনি শোক সন্তপ্ত পরিবারের সাথে তিনি কিছু সময় পার করবেন, তারপর তিনি চলে যাবেন। আরও আমরা জানি যে সেই 16 তারিখের যে আন্দোলন, যেই দিন শহীদ হয়েছিলেন আবু সাঈদ, সেই দিন কিন্তু আরও 6 জন এখানে শহীদ হয়েছেন এবং একাধারে অসংখ্য লোকজন এখানে আহত হয়েছেন। তারা কিন্তু রংপুর মেডিকেল কলেজে ভর্তি আছেন, তাদেরকে দেখতে যাবেন নতুন সরকারের প্রধান উপদেষ্টা। একই সাথে তিনি যাবেন আবু সাঈদের যে আবু সাঈদকে গড়ে তুলেছেন যেই শিক্ষাঙ্গন, অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা রয়েছে। এবং আপনাদেরকে আমরা এখন পর্যন্ত এতটুকুই জানাতে পারছি এবং পরবর্তীতে আপনাদেরকে আরও বিস্তারিত জানতে আমাদের সাথে যুক্ত থাকতে হবে। এই ছিল রংপুরের বামুনপাড়া আবু সাঈদের বাড়ি থেকে আমার কাছে সর্বশেষ তথ্য, বামুনপুর গ্রামের সর্বশেষ তথ্য। লিনিয়া। শামীমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শামীমা আক্তার। এদিকে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে বৈধতা দিয়ে রুলিং দিয়েছেন সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারের বৈধতার বিষয়ে জানতে চাওয়ায় সন্ধ্যায় এই রুলিং দেন সুপ্রিম কোর্ট। এতে বলা হয়, দুর্যোগকালীন মুহূর্তে মধ্যবর্তী সরকারের প্রয়োজন আছে। গণ অভ্যুত্থানে 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর শপথ নেন রাষ্ট্রের সব অংশীজনের মতামতের ভিত্তিতে গঠিত হয় নতুন অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে সারা দেশে 361টি থানায় শুরু হয়েছে কার্যক্রম। কাজে যোগদানের সময় অনেক পুলিশ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নিতে দেখা যায়। জননিরাপত্তায় দ্রুত পুরোদমে কাজ শুরুর কথা জানান তারা। এরই মধ্যে সাধারণ ডায়েরির মাধ্যমে শুরু হয়েছে কার্যক্রম। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। সারা দেশে একের পর এক সচল হচ্ছে থানা পুলিশিং কার্যক্রম। বিকেলে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় গিয়ে দেখা যায় বেশ কয়েকজন সেবা প্রার্থী থানায় এসে সেবা নিচ্ছেন। সাধারণ মানুষের জানমাল রক্ষায় দ্রুতই পুরোদমে কাজ শুরুর কথা জানান পুলিশ কর্মকর্তারা। কিছুক্ষণ হইল থানায় আসলাম, আইসা দেখলাম যে পুলিশ এখনো গ্রেস করে নাই। সেনাবাহিনীর গাড়ি আসছে, সেনাবাহিনীর লোকজন আসছে। আশা করা যায় তারা আশ্বস্ত করছে আমাদের কার্যক্রম শুরু করবে ইনশাল্লাহ। 3 দিন পর
এরপর লক্ষ্মীপুর সদর, চন্দ্রগঞ্জ ও রামগতি থানায় কর্মস্থলে যোগ দেন পুলিশ সদস্যরা। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নিতে দেখা যায়। একটি স্বার্থান্বেষী মহল জেলার পরিবেশ নষ্ট করছে উল্লেখ করে পুলিশ সুপার জানান, দ্রুত পরিস্থিতি স্বাভাবিকে কাজ করছেন তারা। এতে সহায়তা চান জনসাধারণের। নেতৃবৃন্দ এবং অন্যান্য ছাত্র জনতা যারা আছেন এবং অন্যান্য নেতৃবৃন্দ সকলের সহযোগিতায় আমরা আজকে লক্ষ্মীপুর সদর থানা আবার নতুন রূপে কার্যক্রম শুরু করলাম। পুড়ে যাওয়া জয়পুরহাট থানায় দুপুর থেকে পুলিশের কার্যক্রম শুরু হয়। পরে ডিসি, এসপি ও সেনা সদস্যরা থানা পরিদর্শন করেন। এ সময় থানায় আসা ভুক্তভোগীদের সাধারণ ডায়েরি নেওয়ার মাধ্যমে শুরু হয় কার্যক্রম। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা অত্যাবশ্যকীয় জানিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করার কথা জানান জেলা প্রশাসক। এখন আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে যে মানুষের মনে শৃঙ্খলা, মানুষের মনে এই আতঙ্ক দূর করা, যে সরকার পাশে আছে এবং পুলিশিং অ্যাক্টিভিটিস ছাড়া কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষা করা একেবারেই অসম্ভব। তো আমরা সীমিত পরিসরে আজকে কাজ শুরু করেছি, সেনাবাহিনী আমাদেরকে সহায়তা করছে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁপাইনবাবগঞ্জের বারোঘড়িয়ায় ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ ও ইজারাদার সাদ্দাম হোসেনের চাঁদাবাজিতে অতিষ্ঠ শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী। সম্প্রতি অবৈধ দোকান উচ্ছেদের পর ব্যবসায়ীরা প্রতিবাদ জানালে চেয়ারম্যানের চাঁদাবাজির বিষয়টি নজরে আসে। তবে অভিযোগ অস্বীকার করেছেন হারুনুর রশিদ। চাঁদাবাজির বিষয়টি নজরে এসেছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সহকর্মী তারেক রহমানের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। একটু সুখের আশায় বাজারে 50,000 টাকা চুক্তিতে চায়ের দোকান দিয়েছিলেন রুহুল আমিন ও তার ছেলে। মাসে ভাড়া দিতেন 4,500 টাকা। কিন্তু উপজেলা প্রশাসনের হঠাৎ উচ্ছেদে সবকিছু উলটপালট হয়ে যায়। চেয়ারম্যান বলেছে যে আমি যতদিন থাকবো তোমাকে কেউ উঠাবে না, পরে কেউ আইলে সেটা আলাদা ব্যাপার। দোকান পাশে সব উঠে দিয়ে আর প্রত্যেকটা মানুষ আমরা মনে করেন রাতে বেচা কিনে করে কিস্তি দিই, পেটের ভাত জুটাই। আমার বাবা আর আমি এখানে 1.5 লাখ টাকা কিস্তি তুলে ঋণগ্রস্ত করে দোকান দিয়েছিলাম আমরা। চেয়ারম্যান আমার দোকানটা উঠিয়ে দিল। আমার দোকানটা যে উঠিয়ে দিল ভাই, তো আমি এখন কি করে খাবো, আমি কি করে কিস্তি চালাবো? একই অবস্থা অন্যদেরও। চটপটি কিংবা বাদাম বিক্রির জন্য হাজার হাজার টাকা দিয়েছেন ইজারাদার ও ইউপি চেয়ারম্যানকে। একবেলা দোকান বসাতেও কাউকে দিতে হয়েছেন দৈনিক 100 টাকার উপরে। এখন আয়ের পথ বন্ধ হয়, মাথায় হাত তাদের। এখন দিয়ে আপনার 120 থেকে 100 টাকা খাজনা প্রত্যেক দিনই দিতে হয়। বিক্রি হলেও দিতে হবে, না হলেও দিতে হবে। এই একটা চায়ের দোকানটা 60 টাকা খাজনা দেওয়া খুব কষ্টকর। চেয়ারম্যান টাকা নিয়ে বারবার করে যখন এবার বলছে কি পুলিশকে টাকা দিতে হবে, এবার বলছে ওকে টাকা দিতে হবে, মানুষকে যাকে তাকে মনে টাকা লাগবে, তো হিসাব টাকা লাগবে যে আমাদেরকে। সাদ্দামকে আমি যা বলবো সাদ্দামকে বলে দেবো, সাদ্দামের কাছে লেনদেন তখন এই করে দেবে, তখন বাকি আমি দেখে নেব। ইজারাদারের দাবি, ইউপি চেয়ারম্যানের চাঁদাবাজির প্রতিবাদ করাই ষড়যন্ত্র করে বাজারটি উচ্ছেদ করা হয়েছে। ইউনিয়ন কাউন্সিল থেকে টাকা বলছে, এগুলো আমার ইউনিয়ন কাউন্সিলের জায়গা। এখন খাজনা ইজারাদারের খাজনা দিতে হবে না, খাজনা সব আমি নেব। আমি তখন বললাম কাউন্সিলে যে আপনি কিসের খাজনা নেবেন, আমি উপজেলা থেকে হাট কিনেছি, খাজনা নিলে আমি নেবো খাজনা। কেন্দ্র করে আপনার দেখা গেছে দোকানপাট সব উচ্ছেদ। চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান দোষ চাপাচ্ছেন বাজার ইজারাদারের উপর। কারোর কাছ থেকে কোনো টাকা পয়সাও কারোর মারফত দিয়ে নেওয়া হয়নি। শুনলাম যে নাকি সাদ্দামকে টাকা দিয়েছে ইজারাদারকে। তো ইজারাদার জানে আর ওই দোকানদারও জানে। এই অবস্থায় দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কেউ আমাদের কাছে লিখিত অভিযোগ করেনি, যদি আমাদের জানায় আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। দ্রুতই এই অনিশ্চয়তার অবসান চান ব্যবসায়ীরা। আবারও বাজারে দোকান বসিয়ে ভাগ্যের চাকা সচল রাখতে চান তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশ সংস্কারে নতুন সরকারকে সহযোগিতায় মাঠে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন কুষ্টিয়ার শিক্ষার্থীরা। এদিকে এখনো কর্মস্থলে ফেরেনি কুষ্টিয়ার পুলিশ সদস্যরা। 11 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজে না ফেরার ঘোষণা দিয়েছেন তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। শিক্ষার্থী জনতার গণ অভ্যুত্থানে পতন হয় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের। দীর্ঘদিনের দমন ও নিপীড়নের হাত থেকে মুক্তি পায় দেশের আপামর জনগণ।
স্বৈরাচার সরকারের পতন উপলক্ষে কুষ্টিয়ায় গতকাল শুক্রবার বিকেলে শিক্ষার্থী জনতার বিজয় র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভায় গিয়ে শেষ হয়। সেখানে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্গন সহ হয় নানা কর্মসূচি। এ সময় শিক্ষার্থীরা বলেন, দেশ থেকে বৈষম্য ও দুর্নীতি দূর না হওয়া পর্যন্ত মাঠে থাকবেন তারা। সবাই মিলে গড়বেন বৈষম্যহীন বাংলাদেশ। যেহেতু আমাদের জয়টা আমরা পেয়েছি, তো এবার আমাদের নেক্সট যে পরিকল্পনা সেটা হচ্ছে একটা বাংলাদেশ সুন্দরভাবে তৈরি করা। আমাদের সোনার বাংলাদেশ, আমরা কোনো বৈষম্য চাই না। আমাদের শহীদ ভাইদের বিনিময়ে আমরা আজকে আমাদের স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমরা কখনো বৈষম্যকে বিশ্বাস করি না এবং এ পর্যায়ে আমরা দেশকে সংস্কার করার কাজ, দেশকে নিজের হাতে রিকনস্ট্রাক্ট করার কাজ, সেটা আমরা নিজের হাতে তুলে নিয়েছি। এদিকে পুলিশ বাহিনীতে বৈষম্য দূর সহ 11 দফা দাবিতে কর্মসূচি পালন করছে কুষ্টিয়া পুলিশ। সমগ্র বাংলাদেশ পুলিশের 11 দফা দাবি, এই 11 দফা দাবি না মানা পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলতে থাকবে। জনগণ তো আমাদের বন্ধু, আমরা জনগণের বন্ধু। আমরা কেন তাদের পেটো বাহিনী হিসেবে আমরা কেন ব্যবহৃত হব? আমাদের দাবিটা হচ্ছে আমরা আমাদের স্বায়ত্তশাসন, আমরা কোনো সরকারি দলীয় অধীনে থাকতে চাই না। আমরা স্বাধীনভাবে আমরা চলতে চাই এবং জনগণের সেবা করতে চাই। সবকিছু জায়গায় বৈষম্য করে রেখেছে, এই বৈষম্য দূর করতে হবে। দীর্ঘদিনের দমন ও নিপীড়নের পর নতুন সরকারের যুগোপযোগী পদক্ষেপে দূর হবে বৈষম্য, দেশ ফিরবে আলোর পথে, এমনটাই প্রত্যাশা সবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। রাস্তাঘাটে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা এখন শিক্ষার্থীদের হাতে। সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন তারা। কারওয়ান বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কায়েস রাহাত। চলছে দেশ সংস্কারের কাজ, আর এই দেশ সংস্কারে সবচেয়ে বড় যে মুখ্য ভূমিকা পালন করছে সেটি পালন করছে শিক্ষার্থীরা। আমরা দেখেছি যে রাস্তাঘাটের যে ট্রাফিক নিয়ন্ত্রণ, সেই ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থাটিও কিন্তু এখন শিক্ষার্থীরাই নিয়ন্ত্রণ করছে। আমরা এই মুহূর্তে রয়েছি কাউরান বাজার এলাকায়, এবং এই কাউরান বাজার এলাকা থেকেও আমরা যেটি দেখতে পেয়েছি যে রাজধানীর অন্যান্য রাস্তাগুলোর মতো বা মোড়গুলোর মতো এখানেও শিক্ষার্থীরা নেমেছেন রাস্তার যে ট্রাফিক সেটি নিয়ন্ত্রণ করার জন্য। আমরা যেটি জানি যে সরকারের পট পরিবর্তন বা সরকার পতনের পর থেকেই দেশে একটি মোটামুটি স্থবিরতা বিরাজ করছিল। দেশে সরকার পতনের পর থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ছিলেন তারা কিন্তু রাস্তায় ছিলেন না। তারা এই ট্রাফিকের মতো যে ব্যাপারগুলো ছিল এগুলো মোটামুটি এতে তারা একদমই ছিলেন না। তো সেই জায়গাটি আসলে তখন দখল করে সেই জায়গাটিতে কাজ আমরা সরকার পতনের পর থেকে যেটি দেখতে পাচ্ছি যে সরকার পতনের পর থেকে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী নিয়মিত যে বাহিনী ছিল সেই নিয়মিত বাহিনী মাঠে ছিলেন না। তারা এখন হয়তো বা ধীরে ধীরে তাদের কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। অন্যদিকে এই যে সময়টুকু ছিল এই সময়টুকু জুড়েই কিন্তু শিক্ষার্থীরা তারা তাদের সামর্থ্য অনুযায়ী বিভিন্ন রাস্তাঘাটে তারা ট্রাফিক কন্ট্রোল করেছেন। অন্যদিকে রাতের বেলা আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তারা পাহারা দিচ্ছেন, এবং তার ধারাবাহিকতায় এখানেও আইন শৃঙ্খলা রক্ষার কাজেও তারা রাস্তায় নেমেছেন। এবং এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে যে ঢাকার যে আমাদের সুপরিচিত যে বাসগুলো থাকে লোকাল বাস, সেগুলোকেও আমরা দেখেছি যে তাদের নির্দিষ্ট যে লেন শিক্ষার্থীরা দিয়ে দিয়েছিলেন, সেই নির্দিষ্ট লেন মেনটেন করে তারা চলেছিলেন। এবং এদিক থেকে একটা বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে যে ঢাকা আমরা চিনি সবসময় যানজটের শহর হিসেবে, সেইখানে কিন্তু শিক্ষার্থীদের বদৌলতে বা তাদের যে ট্রাফিক নিয়ন্ত্রণের যে ব্যবস্থা সেটিতে যানজট অনেকটাই দুর্ভোগমুক্ত হয়েছে। দেখা যাচ্ছে যে তারা অযথা কোনো গাড়ি আটকে রাখছেন না বা কোনো গাড়িকে দীর্ঘক্ষণের জন্য যে আটকে থাকা সেই ব্যাপারটি তারা ঘটাচ্ছেন না। এবং আইন শৃঙ্খলা রক্ষার রাস্তায় ট্রাফিক রক্ষার যে বিষয়টি থাকে, নিয়মতান্ত্রিকের যে ব্যাপারটি থাকে, সেটি তারা বেশ ভালোভাবেই রক্ষা করছেন বা ভালোভাবে চালিয়ে যাচ্ছেন। এই বিষয়টি থেকে আমরা একটা বিষয় খুব সহজেই বুঝতে পারি, সেটি হচ্ছে যে এই ট্রাফিক কন্ট্রোলের জন্য বা রাস্তায় নিয়মতান্ত্রিকের জন্য আবারও শিক্ষার্থীরা এই বিষয়টি প্রমাণ করে দিল যে যদি সৎ ইচ্ছা থাকে, যদি এখানে নিজেদের কোনো স্বার্থের ব্যাপার না থাকে, তাহলে তারা শিক্ষার্থী হয়েও তারা একটি মুখ্য ভূমিকা পালন করতে পারেন বা তারা এই জিনিসটি মানিয়ে নিতে পারেন, মেনে চলতে পারেন। এই ছিল কারওয়ান বাজার থেকে রাস্তাঘাটের তথ্য নিয়ে আমার কাছে ব্রাজিলে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 61 আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দক্ষিণাঞ্চলীয় পারান রাজ্য থেকে যাত্রী নিয়ে সাও পাওলো শহরের প্রধান বিমানবন্দরে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এদিকে এই ঘটনার পর থেকে বিমানবন্দরগুলোতে প্রিয়জনের মরদেহের অপেক্ষায় স্বজনরা। মর্মান্তিক এই ঘটনায় 1 মিনিট নীরবতা পালন করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। চারপাশে শুধুই ধ্বংসস্তূপের চিহ্ন, আর এর মাঝেই খোঁজা হচ্ছে পুড়ে যাওয়া মরদেহ।
এ দৃশ্য ব্রাজিলের সাও পাওলো রাজ্য থেকে ৮০ কিলোমিটার উত্তরে বিনহেদো এলাকার। স্থানীয় সময় শুক্রবার দক্ষিণাঞ্চলীয় পারান রাজ্য থেকে ৬১ আরোহী নিয়ে সাও পাওলো শহরের প্রধান বিমানবন্দরে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে উড়োজাহাজটি। চোখের পলকে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। উদ্ধারকর্মীরা আসার আগেই মারা যান ভেতরে থাকা সব আরোহী। ভায়াপাস এয়ারলাইন্সের এই ফ্লাইটটির নম্বর PSVPB। তবে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায় উড়োজাহাজটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। একটি বড় জায়গা জুড়ে আগুন ধরে যায়। এতে স্থানীয় কারো মৃত্যু না হলেও বেশ কয়েকটি ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা এর ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। উড়োজাহাজটি যখন বিধ্বস্ত হয় আমি একটু দূরে ছিলাম। আমি যা দেখেছি তা ছিল বিমানের ধ্বংসাবশেষ, পোড়া মরদেহ। এখানে আসলে কেউ বেঁচে নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় উড়োজাহাজটি খারাপভাবে নেমে আসতে থাকে এবং এই অবস্থায় ঘুরতে ঘুরতে একটি আবাসিক এলাকার কাছে ভূপাতিত হয়। এদিকে ঘটনায় এরই মধ্যে শোক প্রকাশ করেছে দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা। পাশাপাশি এক অনুষ্ঠানে ১ মিনিট নীরবতাও পালন করেন তিনি। আমি চাই সবাই উঠে দাঁড়াবে যাতে আমরা ১ মিনিট নীরবতা পালন করতে পারি, কারণ একটি বিমান বিধ্বস্ত হয়েছে যেখানে আসলে কেউই বেঁচে নেই। এদিকে উড়োজাহাজ দুর্ঘটনার কারণ এখনো জানতে পারেনি কর্তৃপক্ষ। তাদের মতে এতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। কারণ জানতে চলছে তদন্ত। তবে কর্তৃপক্ষ বলছে দুর্ঘটনার আগে উড়োজাহাজটি থেকে কোনো বিপদ সংকেত আসেনি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার খেলার সংবাদ। অলিম্পিক ইতিহাসের প্রথম দেশ হিসেবে নারী ও পুরুষ উভয় ইভেন্টের হকিতে একই আসরে চ্যাম্পিয়ন হলো নেদারল্যান্ডস। গ্রেট ব্রিটেনের প্রথম ক্লাইম্বার হিসেবে মাত্র ১৯ বছর বয়সে স্বর্ণপদক জিতলেন টবি রবার্টস। ২ যুগ পর যুক্তরাষ্ট্রকে স্বর্ণ এনে দিলেন ২১ বছরের কলেজ পড়ুয়া মেয়ে অলিভিয়া রিভস। অলিম্পিক নিয়ে আরও জানাচ্ছেন তৌসিফুল হাসান। প্যারিস অলিম্পিকে মেয়েদের হকি ফাইনালে পিছিয়ে পড়েও চীনকে পেনাল্টি শুটআউটে ৩-১ ব্যবধানে হারিয়েছে ডাচরা। অলিম্পিক ইতিহাসে প্রথম দেশ হিসেবে নারী ও পুরুষ উভয় ইভেন্টের হকিতে একই আসরে চ্যাম্পিয়ন হলো নেদারল্যান্ডস। মজার ব্যাপার হলো দল দুটির হয়ে গোল্ড জিতেছেন প্রেমিক প্রেমিকা। শুক্রবার পুরুষ দলের হয়ে যেতেন থিস ভ্যান ডাম আর শনিবার তার প্রেমিকা পিয়েন স্যান্ডার্স। গ্রেট ব্রিটেনের প্রথম ক্লাইম্বার হিসেবে স্পোর্টস ক্লাইম্বিংয়ে স্বর্ণপদক জিতলেন টবি রবার্টস। ছেলেদের বোল্ডার অ্যান্ড লিড ইভেন্টে শনিবার সর্বোচ্চ ১৫৫.২ পয়েন্ট তুলেছেন তিনি। বাবার বানানো শখের বাগানের দেয়ালে চড়ে স্পোর্টস ক্লাইম্বিং রপ্ত করেছেন রবার্টস। ১৯ বছর বয়সী সেই ছেলেটি করলেন ইতিহাস। ট্র্যাকিং সাইক্লিংয়ের ২ ইভেন্টের স্বর্ণ ইতালি আর নেদারল্যান্ডসের। মেয়েদের ম্যাডিসন ইভেন্টে গোল্ড জিতেছে ইতালির ভিত্তোরিয়া গুয়াজ্জিনি ও চিয়ারা কোনসিন্নি জুটি। ছেলেদের স্প্রিন্ট ফাইনাল জিতে নেদারল্যান্ডসকে স্বর্ণপদক এনে দিয়েছেন হ্যারি লাভরেইসেন। ভারোত্তোলনে ২ যুগ পর যুক্তরাষ্ট্রকে স্বর্ণ এনে দিলেন ২১ বছরের কলেজ পড়ুয়া মেয়ে অলিভিয়া রিভস। মেয়েদের ৭১ কেজি ইভেন্টে অলিম্পিক রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্রকে গোল্ড এনে দিলেন তিনি। রিদমিক জিমন্যাস্টিক্সের ব্যক্তিগত অল অ্যারাউন্ড ফাইনালে স্বর্ণ জিতেছেন জার্মানির দারিয়া ভারফোলোমেভ। টেবিল টেনিসের পুরুষ দলীয় ফাইনালে স্বর্ণ জিতেছে চীন। সুইডেনের বিপক্ষে চীনের জয় ৩-০ সেটে। ফাইনালে রূপা জেতা সুইডিশরা দাঁড়াতেই পারেনি চীনের বিপক্ষে। একই বিভাগে ব্রোঞ্জ জিতেছে ফ্রান্স। ম্যারাথন সুইমিংয়ে স্বর্ণ জিতলেন হাঙ্গেরির ক্রিস্তফ রাজভস্কি। পুরুষদের ১০ কিলোমিটার ম্যারাথনে সাঁতারে চ্যাম্পিয়ন তিনি। ৬.৬ কিলোমিটার সীমারেখায় এগিয়ে গিয়ে আর ফিরে তাকাননি। রাজভস্কির স্বদেশী ডেভিড বেতেলহেমও ছিলেন পোডিয়ামে, পেয়েছেন ব্রোঞ্জ পদক। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।